আজ করে দেখাবো পালং শাকের একটা দুর্দান্ত স্বাদের মুখরোচক রেসিপি। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবেই পালং শাক রান্না করে খেয়েছেন। একদিন আমার মতো এইভাবে পালং শাক রান্না করলে কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না, আর বাড়ির সবাই খুবই কিন্তু পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটির জন্য এখানে আমি 250 গ্রাম পালং শাককে খুব ভালো করে 3-4 বার জল বদল করে ধুয়ে নিয়েছি। তারপরে পালং শাকগুলোকে হাতের মধ্যে এইভাবে বাঞ্চ করে নিয়েছি। বাঞ্চ করে নিলে কাটতে সুবিধা হবে তার জন্য। এবার পালং শাকের যে শক্ত ডাঁটগুলো আছে সেগুলোকে কেটে আমি ফেলে দিলাম। এই রেসিপির জন্য শুধুমাত্র পাতাটা নিলেই কিন্তু ভালো হবে। আমি এগুলোকে একটু মিহি করে কুচিয়ে নিচ্ছি। আমি এখানে ছুরি দিয়ে কুচিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের সুবিধে মতো বটি দিয়েও কিন্তু কুচিয়ে নিতে পারেন। সমস্তটা শাক এইভাবে আমি কুচিয়ে নেব। আর সব সময় শাক রান্না করার আগে কিন্তু ভালো করে শাকটাকে আগে ধুয়ে তারপরে কেটে রান্না করলে কিন্তু ভালো হয়। আর দেখুন সবটা শাক আমি এখানে কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। রেসিপিটি বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে দিয়েছি। তার মধ্যে 1.5 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও কিন্তু রান্নাটি করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ গোটা জিরে। জিরেটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। জিরের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নেব। তবে পেঁয়াজটাকে কিন্তু একদম লাল করা চলবে না, পেঁয়াজটা হালকা মজে আসবে এইভাবেই কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে, পেঁয়াজটা কিছুটা মজে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আদা এবং রসুন গ্রেট করা। 6-7 কোয়া বড় সাইজের রসুনের কোয়াকে গ্রেট করে নিয়েছিলাম, আর 1 ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো লঙ্কা কুচি। ঝালের পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এই পর্যায়ে আপনারা কিন্তু আদা এবং রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন, তবে এইভাবে গ্রেট করে দিলে কিন্তু এর টেস্টটা বেশি ভালো হয়। পেঁয়াজের সাথে আদা রসুনটাকে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে আদা এবং রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর টমেটো যাতে তাড়াতাড়ি মজে যায় তার জন্য পরিমাণ মতো এর মধ্যে নুনও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি যে পরিমাণে আজকে পালং শাক নিয়েছি সেই পরিমাণ হিসেবে পেঁয়াজ টমেটো সব কিছুই নিয়েছি। আপনারা যদি কম বা বেশি পরিমাণে করেন সেই হিসেব করে এখানে কিন্তু টমেটো এবং পেঁয়াজ দুটোর পরিমাণই বাড়াতে হবে। এখন এই টমেটোটা নরম হওয়া অবধি এটাকে আমি একটুখানি ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো। টমেটো নরম হতে হতে আমি আরেকটা কাজ সেরে নিচ্ছি। আমি আরেকটা গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটাকে একটু ভালো করে গরম হতে দিব। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 10-12 কোয়া রসুন। রসুনগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, রসুনের কালারটা হালকা চেঞ্জ হয়েছে। এখন কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম, আর খুব সামান্য একটু নুনও দিয়ে দিলাম। শাকের মধ্যে নুনের পরিমাণটা কিন্তু প্রথমে কমই দিতে হবে, তাহলে কিন্তু শাকের নুনের পরিমাণটা কখনোই বেশি হবে না। নুন দেওয়ার কারণে পালং শাকটা সঙ্গে সঙ্গে মজতে শুরু করেছে, পালং শাক থেকে কিন্তু জলও বেরোতে শুরু করেছে। আর এই জলেই পালং শাকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে ঢাকা চাপা দিয়ে এটাকে একটুখানি রান্না করতে পারো, তবে আমি ঢাকা চাপা দেব না। লো ফ্লেমে পালং শাকটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। 4-5 মিনিট শাকটাকে রান্না করে নিয়েছি, শাক সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। অপরদিকে আমি যে টমেটো এবং পেঁয়াজটাকে ঢাকা চাপা দিয়ে রান্না হতে রেখেছিলাম সেটাকে 5 মিনিট পর ঢাকা খুলে এখন আমি একটুখানি চেক করে নিচ্ছি। আর দেখো এই পর্যায়ে টমেটো কিন্তু ভালো করে নরম হয়ে গেছে, তার সাথে পেঁয়াজও আর একটু ভালো করে নরম হয়ে গেছে। টমেটো এবং পেঁয়াজ ভালো করে নরম হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধও চলে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো বেসন। এখানে আমি 1 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি। এবার বেসনটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। যতক্ষণ না বেসন থেকে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসছে ততক্ষণ কিন্তু লো ফ্লেম করে বেসনটাকে ভাজতে হবে। আর বেসন ভাজার সময় দেখো তেলের মধ্যে এইভাবে একটুখানি ফেনা ফেনা মতো হবে। আর দেখো আমি এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কিন্তু একটু সময় ধরে বেসনটাকে ভেজে নেব। যদি বেসনটা ভাজা ভালো করে না হয়, কাঁচা রয়ে যায়, তাহলে কিন্তু রেসিপির টেস্টটা একদমই ভালো লাগবে না। সেদিকে তোমরা একটু খেয়াল রাখবে। আর বেসন ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার
ফ্লেভার আসবে তোমরা বুঝতেই পারবে যে বেসনটা ভাজা হয়ে গেছে। আর বেসন ভাজার সময় এইভাবে কড়ার গায়ে কিন্তু একটুখানি লেগে যাবে। এইরকম করে একটুখানি স্ক্র্যাচ করে ভালো করে একটু সময় ধরে বেসনটাকে ভেজে নিচ্ছি। বেসনটাকে তেলের মধ্যে খুব ভালো করে কয়েক মিনিট ধরে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে সামান্য একটু বেশি জল। এবার এই জলটা দিয়েও একদম লো ফ্লেমে বেসনটাকে আরও ভালো করে কুক করে নেব, যাতে বেসনের যে কাঁচা কোনো একটুখানি গন্ধ যেন না থেকে যায়। মশলাটা ভালো করে কষে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছুই আমি হাফ চামচ করে দিয়ে দিয়েছি। আবার ওই মশলার সাথে এই গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একদম লো করে দিয়েছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা কষবে। এই রেসিপির জন্য আরেকটি উপকরণ দরকার, সেটা হলো মটরশুঁটি। আমি হাফ কাপ মটরশুঁটি নিয়েছি। তার মধ্যে থেকে 1/4 কাপ মটরশুঁটিকে মিক্সার গ্রাইন্ডারের ছোট জারের মধ্যে পেস্ট করে নিয়েছি। আর পেস্টটা কিন্তু একদম মিহি করিনি, আধ বাটা মতো করে দিয়েছি। আর এইদিকে মশলা থেকে তেল ছেড়ে এসেছে, যেটা আমি আধ বাটা করে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করলাম সেই মটরশুঁটিটা দিয়ে দিলাম। আর তার সাথে বাদবাকি যে গোটা মটরশুঁটি ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম। মটরশুঁটির পরিমাণ আমি আমার পালং শাকের পরিমাণ হিসেবে দিয়েছি। তোমরা পালং শাকের পরিমাণ বেশি হলে মটরশুঁটিটাও কিন্তু আরেকটু বাড়িয়ে নেবে। এখন মশলার সাথে মটরশুঁটিটাকে 2 মিনিট মতো কষিয়ে নেব। আর মটরশুঁটি সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে কিছুটা পরিমাণ মটরশুঁটি লেগে আছে, তার জন্য সামান্য একটু জল দিয়ে সেই গ্রাইন্ডার ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। পুরনো বন্ধুরা সবসময় আমাকে সাপোর্ট করছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, যদি আমার চ্যানেলের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। কথা বলতে বলতে দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে পুরোপুরি তেলও কিন্তু রিলিজ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম পালং শাক, সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে পালং শাকটাকে মিনিট 2 মতো একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। আর দেখো মশলাটা কিন্তু এইভাবেই কষিয়ে নিতে হবে একটু সময় ধরে। এইভাবে কষিয়ে নিলে কিন্তু এই রেসিপিটা দারুণ হবে খেতে। আর বন্ধুরা তোমরা তো অনেকভাবেই করেছো, মানে পালং শাক রান্না করে খেয়েছো, একদিন কিন্তু এইভাবে রান্না করে অবশ্যই করে খেও। একদিন খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা হবে। এই রান্নাটিতে বেশ কয়েকটা স্টেপ রয়েছে, তোমরা যদি এইভাবে স্টেপগুলো ফলো করে রান্না করো একদম কিন্তু পারফেক্ট তোমরাও রান্না করতে পারবে। সমস্ত কিছু আগে থেকে রেডি করে রাখলে কিন্তু রান্নাটা হতে একদমই বেশি সময় লাগবে না। কথা বলতে বলতে দেখো আমি আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন গ্রেভির জন্য এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। বন্ধুরা এর মধ্যে আমি 2 কাপ মতো গরম জল দিয়েছি। এর মধ্যে যেহেতু বেসনের ব্যবহার হয়েছে তার জন্য অনেকটা জল কিন্তু বেসন টেনে নেবে, তার জন্য জলের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে। আর দেখো এইরকম কনসিস্টেন্সি হয়েছে। গ্রেভির জন্য জল দিয়েছি, তার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পালং শাক ভাজার সময় এবং মশলা কষার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম, সেই হিসেব করেই নুন দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি ব্যালেন্সের জন্য। পালং শাকে সামান্য একটু চিনি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, তার জন্য এই চিনিটা অবশ্যই করে দিতে হবে ব্যালেন্সের জন্য। আর সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 4 পর। আর ঢাকা খুলে খুব সুন্দর একটা ফ্লেভার পেলাম। এবার আমি আলতো হাতে এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। আর দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে রেসিপিটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এইরকমই একটুখানি থকথকে মতো হবে, যেহেতু এর মধ্যে বেসন রয়েছে। এর থেকে বেশি শুকনো হয়ে গেলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে না, সেদিক থেকে তোমরা খেয়াল রাখবে। আর যদি মনে হয় যে শুকনো মতো হয়ে গেছে, সেই ক্ষেত্রে তোমরা ফুটানো গরম জল দিয়ে এটাকে একটুখানি তোমরা ব্যালেন্স করে নেবে। টেস্ট করে দেখলাম সামান্য নুন কম মনে হলো, তার জন্য সামান্য একটু নুন এর মধ্যে অ্যাড করে দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তার আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি।
রেসিপিটি ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগবে। আর কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে, বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।